সরি সরি, আসলে দেখতে পাইনি। আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না মা, কোথাও লাগেনি, আমি ঠিক আছি। আসলে তাড়াহুড়া করতে গিয়ে এমনটা হয়েছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ। না মা, কি মনে করব? তুমি তো আর দেখে ফেলে দাওনি। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম তাসকিয়া হাবিবি, আর সবাই আদর করে সুইটি বলে ডাকে। খুব সুন্দর নাম। তো তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হাবিবুল মাস্টার। কি হয়েছে সুইটি, দাঁড়িয়ে আছিস কেন এখানে? তোকে কি কাজে দেওয়া হয়েছে, ভুলে গেছিস? না আম্মু, আসলে এই আন্টি। সাথী, তুই এখানে, তাও এতদিন পর? সুইটি বাকি কথা শেষ করতে পারল না, তার আগে সাথী কথাটা বলে উঠল। আয়শা, তুই কেমন আছিস? এই তো ভালো। তুই কেমন আছিস? এই তো, আমিও ভালো আছি। কতদিন পর তোর সাথে দেখা। 22 বছর 3 মাস 16 দিন 10 ঘন্টা। থাক, আর বলতে হবে না, সেই আগের মতোই আছিস। সময়টা এখনও হিসাব রাখিস। আচ্ছা আম্মু, তোমরা কথা বলো, আমি ঝুমুরের কাছে যাই। আচ্ছা দাঁড়াও, তোমার সেই খালামণি, যার কথা তোমাকে বলেছিলাম, সে তো তোমাদের কথা শুনে বুঝতে পারলাম এটা তোর মেয়ে সাথী। হ্যাঁ, 2 মেয়ে 1 ছেলে আমার। এটা পুরোই তোর মতোই হয়েছে। একটু কিছু শুনলেই তার নাতি পুতি গোনা গোষ্ঠী সব বুঝে যায়। একটু কথা শুনেই বুঝতে পারলো। তোর কি খবর এখন, এটা বল। এখন আমাদের ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। 2 ছেলে হওয়ার পর চেয়েছিলাম একটা মেয়ে হোক, এই আশায় আবারও সন্তান নেই। ছেলে হয়, এখন 3 মানিক নেই আমার ভবিষ্যৎ। চিন্তা করিস না, তোর ছেলে একটা আমাকে দিস, আর একটা মেয়ে তুই নিস, হয়ে যাবে সমান সমান। এই বলে 2 বান্ধবী কথাবার্তা চলতে লাগলো। বেশ কিছুদিন পর আয়শা বেগম সাথীর কথায় কথায় বলে ফেলল, এই সাথী, তোর মেয়েকে আমার বাড়ির বড় ছেলের বউ করে আনতে চাই, কি বলিস তুই? এ তো দারুণ খবর, ভালোই তো হবে, সম্পর্কটা আরও মজবুত থাকবে। তাহলে এটাই ফাইনাল। ভাইয়ের সাথে কথা বলে একটা ডেট ফিক্স করিস এনগেজমেন্টের জন্য। কিন্তু বড় মেয়েটার বিয়ে আগে সেরে নেই, তারপর না হয়। কি যে বলিস না তুই, এখন তো শুধু আংটি পরিয়ে রাখবো। তোর বড় মেয়েকে আগে বিয়ে দিয়ে তারপর আমার বাড়ির লক্ষ্মীকে নিয়ে আসবো। এবার ভালো থাকিস, সব ঠিক করে ফোন দিয়ে জানিয়ে দিস। আচ্ছা, তুইও ভালো থাকিস। বলে ফোন রেখে দিল সাথী। দিন 15 দিন পরে এঙ্গেজমেন্টের দিন ঠিক করা হলো। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। আজ অনুষ্ঠানের আয়োজন শুরু হয়ে গেছে। আয়শা বেগমের বাড়িতে সব আয়োজন করেছে। সাথে তার মেয়েদের নিয়ে সপরিবার এসেছে। যখন আয়শা বেগম মাইকিং করে সবাইকে তার বাড়ির হবু বউয়ের কথা বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উপস্থিত সবাইকে আমি মিসেস আয়শা রায়জাদা রায়, ম্যানশনের একমাত্র মালিক তুহিন রায়জাদার মা, উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার বড় ছেলে তুহিন রায়জাদা এঙ্গেজমেন্ট মিস্টার হাবিবুর অ্যান্ড মিসেস সাথী মাস্টারের মেয়ে তাসকিয়া হাবিবি ওরফে সুইটির সাথে এঙ্গেজমেন্টের ঘোষণা করছি। প্লিজ স্টেজে আসো তুহিন, তাসকিয়া। সুইটি যেন অ্যানাউন্সমেন্ট শুনে আকাশ থেকে পড়ল। এ তো জানেই না তাকে নিয়ে সবাই এই আয়োজন করেছে। সুইটি পুরোই ফ্রিজ হয়ে গেছে। ওর বড় বোন বারবার সুইটিকে স্টেজে যেতে বলছে, কিন্তু ওর কোনো সারা শব্দই নেই। চুপচাপ দাঁড়িয়ে আছে, হাসি খুশি মুখটা নিমিষে চুপসে গেল। তুহিন হাসি মুখে স্টেজে গেল, কিন্তু সুইটি এখনও ওখানেই দাঁড়িয়ে আছে। ওর বড় বোন ফারিজা তাকে হাত ধরে স্টেজে নিয়ে যায়। সবাই বুঝতে পারছে না কে পাত্রী। 2 বোন একই সাথে স্টেজে উঠেছে। সুইটি আয়শা রায়জাদার কাছে এসে বলল, আন্টি, আপনার সাথে একটু কথা ছিল। শুনবো তো, আগে আংটিটা পরানো হোক, তারপর কেমন? না আন্টি, আগে আমার কথাটা শুনুন। আসুন আমার সাথে। কি পাগল মেয়ে রে, কী এমন বলবে যার জন্য স্টেজ থেকে নেমে যেতে হবে?
পাগল মেয়ে একটা। এই বলে দুজনে রুমে চলে যায়। হ্যাঁ বলো, কি বলবে? আন্টি, আমি এই বিয়ে করতে পারবো না। কেন মা, কি হয়েছে? আমার ছেলেকে পছন্দ হয়নি? না আন্টি, এমন কিচ্ছু না। আর আমাকে তো কেউ জানায়নি এই ব্যাপারে, তাহলে আগে না করে দিতাম আয়োজন করতে। তাহলে কি সমস্যা হয়েছে বলো? নাকি তুমি কাউকে ভালোবাসো? তাহলে বলো, আমি সাথীর সাথে কথা বলে সব ঠিক করে নিব। কিন্তু সাথীও তো বলল তোমার কোনো রিলেশন নেই, তাই তো তোমাকে কিছু না বলেই আয়োজন করেছি। হ্যাঁ আন্টি, আম্মু আপনাকে সত্যি কথাই বলেছে, তবে ভিন্ন একটা ব্যাপার। কি ভিন্ন ব্যাপার বলো? ফ্ল্যাশব্যাক, কিছুদিন আগের কথা। আমি একদিন বান্ধবীদের সাথে ঘুরতে গিয়েছিলাম, সবাই খুব মজা করেছিলাম। তারপর হঠাৎ যার যার মতো আলাদা আলাদা হয়ে ছবি তুলতে শুরু করি। সবাই আলাদা হয়ে গেলাম। বান্ধবীদের বয়ফ্রেন্ড ছিল, তাই ওরা একটু ফাঁকে চলে যায়, যার যার মতো। আমি একা পড়ে যাই। এক দু পা করে হাঁটতে হাঁটতে রেল লাইনে চলে আসি। পুরো রেল লাইনটা ফাঁকা ছিল, তাই আমিও আনমনে হাঁটতে থাকি। বেশ কিছুক্ষণ কেটে যায়, আগের জায়গায় আসতে শুরু করি। বেলাও বেশি ছিল না, তাই তাড়াতাড়ি যেতে থাকি। হঠাৎ আমার পাটা রেল লাইনে থাকা পাথরের সাথে উষ্টা খেয়ে পড়ে যাই। পাটা ছিলে গিয়েছে। তারপর সাবধানে হেঁটে যাওয়ার চেষ্টা করেছি। তখনই আমার পিছন থেকে কেউ একজন বলে উঠল, ওহে সুন্দরী, ইচ্ছে করেই পড়ে গেলে নাকি? আরে মামা, বোঝো না। কেন, হ্যান্ডসাম ছেলেদের দেখলে সুন্দরী মেয়েদেরকে তো কোলে উঠতে ইচ্ছে করে, বুঝো নাই? ছেলেদের কথায় শব্দ পেয়ে পিছনে ফিরে তাকাই, তখন দেখি 5জন বখাটে ছেলে দাঁত কেলিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকের ভেতরটা স্যাঁত করে ওঠে। আমি কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে হাঁটতে শুরু করি। ছেলেগুলো আমার পিছু আসতে শুরু করলো। আমার ভয়টা আরও বাড়তে শুরু করলো। আমি ভয়ের চোটে দিলাম এক দৌড়, কিন্তু পায়ের জন্য বেশি জোরে দৌড়াতে পারছিলাম না। তারপরও প্রাণপণে চেষ্টা করেছি। চারিদিকে দিয়েই অন্ধকার হয়ে আসতে শুরু করলো। আমার ভয়টাও আরও বাড়তে শুরু করলো। এক পর্যায়ে ছেলেগুলো আমাকে ধরে ফেললো। আকুতি মিনতি করে ছেলেগুলোকে বলতে শুরু করলাম, ভাইয়া ভাইয়া, আমাকে যেতে দিন, আমি বাসায় যাব। আপনারা কেন আমাকে যেতে দিচ্ছেন না? প্লিজ আমাকে যেতে দিন। কিন্তু ছেলেগুলো আমার কোনো কথাই শুনছিল না। আমার হাত ধরে টেনে হিঁচড়ে ঝোপের ধারে নিয়ে যায়। একটা ছেলে আমার ওড়নাটা শরীর থেকে এক টানে সরিয়ে ফেলে। আমি তারপর হাত জোর করে বলতে থাকি, ভাই, আপনারা তো আমার ভাইয়ের মতো, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। তারপরও ছেলেগুলো আমার কোনো কথা শুনলো না। এর মধ্যে থেকে একটা ছেলে আমার গায়ে হাত দিতে যাবে, তখনই দূরে একটা মসজিদে মাগরিবের আজান দেয়। ছেলেটা থেমে যাওয়ায় আজানের শব্দে, তখন অন্য আরেকটা ছেলে বলে উঠল, শালার আজানের সময় পেলে না, কই একটু ফুর্তি করব, তাও ভাগ্যে হলো না। ধৈর্য ধর মামা, ধৈর্য ধর, দেখছো তো ফিগারটা সেই লেভেলের, মজা নেওয়া যাবে। সি, কীসব কথা বলছে? ছেলেগুলোর কথা শুনেই নিজের জানটা বেরিয়ে যাওয়ার উপক্রম। আল্লাহকে মনে প্রাণে ডাকতে থাকি, হে আল্লাহ, আমাকে বাঁচান, আপনি ছাড়া আমাকে বাঁচানোর আর কোনো মালিক নাই, আপনি আমাকে বাঁচান আল্লাহ, হয়তো আমাকে বাঁচানোর একটা সুযোগ করে দিন। ছেলেগুলো আমাকে ছেড়ে ঘাসের উপর বসে পড়ল, আজান শেষ হওয়ার অপেক্ষায়। আমার কাছে এটা একমাত্র সুযোগ ছিল, তাই কিছু না ভেবেই উঠে দিলাম এক দৌড়। ছেলেগুলো আমার পিছু দৌড়াচ্ছে। চিৎকার করে ডাকতে থাকি, কেউ আছেন? আমাকে বাঁচান, প্লিজ আমাকে বাঁচান। রাস্তার প্রায় কাছে চলে আসি, তখনই ছেলেগুলো আমাকে ধরে ফেলে, আবার আমাকে টেনে নিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে। আমি তারপরও চিৎকার করে ডাকতে থাকি সাহায্যের জন্য। আমার চিল্লাচিল্লি শুনে একটা ছেলে আমার গালে ঠাস করে দুটো চড় মেরে দেয়। শালি, তোর বড্ড পাখা গজিয়েছে তাই না? তোর এমন হাল করব দেখবি, এই পালানোর শাস্তি তো তুই পাবি। সারা রাত ভরে তোর যে অবস্থা করব, তা তুই মৃত্যুর আগ পর্যন্ত ভুলবি না শালি। তারপরেও আমার মুখ বন্ধ হচ্ছে না। রাস্তার পাশে তাই একটু সাহস পেলাম, বারবার ডাকতে থাকি। আমি থামছি না দেখে হাত দিয়ে আটকানোর চেষ্টা করলো একটা ছেলে। আমি ছেলেটার হাতে কামড় বসিয়ে দিই।
এবার আমার মুখে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দিল। তারপর ছেলেটা রেগে বাকি ছেলেদেরকে বলল, ওই দাঁড়া তোরা, এই শালিরে অনেক তেজ, ওর ফাঁকি নেওয়ার দরকার নেই। এই রাস্তায় তো সন্ধ্যাবেলায় তেমন লোকজন আসা যাওয়া করে না, কোনো অসুবিধা হবে না। শালির এই রেল লাইনের খোয়ার উপরেই শিক্ষা দেব। এখানে রাখ শালিরে। এই বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় রেল লাইনে। আমি প্রচুর ব্যথা পাই, আর্তনাদ করে উঠি। ছেলেগুলো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে শুরু করলো। একটা ছেলে আমার দিকে এগোতে থাকে, বাকি ছেলেগুলো কেউ মোবাইলে ফ্ল্যাশ ধরে রাখছে, কেউ ভিডিও করছে। আমার এই মুহূর্তের মধ্যে মনে হচ্ছে আমি এই বুঝি আমার সব সম্মান হারিয়ে ফেলেছি। মনে মনে আল্লাহকে চিৎকার করে বলছি, হে আল্লাহ, কে এমন পাপ করেছি যে এত বড় শাস্তি দিচ্ছেন? আপনার সমস্ত বান্দাদের মাঝে এই সামান্য একজন বান্দাকে ক্ষমা করা যায় না? হে মহান আল্লাহ, আপনি তো রহিম, আপনি তো রহমান। আপনার রহমত নাজিল করেন আপনার বান্দার উপর। ক্ষমা করেন আপনার বান্দাকে, সাহায্য করেন আপনার বান্দাকে। কথাগুলো রাব্বুল আলামিনের কাছে বলতে বলতে চোখ দুটো বন্ধ করে ফেলি। এই দৃশ্য আমার দেখার মতো সাহস নেই। হঠাৎ আমার পাশে ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনতে পাই। আওয়াজটা শুনতেই চোখ দুটো খুলে ফেললাম। আমার দিকে এগিয়ে এসেছিল যে ছেলেটা, সে আমার পাশে পড়ে আছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি ভয়ে কাঁপতে থাকি, সামনে তাকানোর মতো মনে সাহস পাচ্ছিলাম না। তারপরও কৌতূহলবশত তাকিয়ে দেখলি বাকি ছেলেগুলোকেও লাঠি দিয়ে আঘাত করছে একটা লোক। এ যেন স্বপ্ন দেখার মতো কিছু একটা দেখলাম আমি। লোকটা একে একে সবাইকে মেরে রেল লাইনে ফেলে দিল। ছেলেটার জ্যাকেট খুলে আমার দিকে এগিয়ে ধরে। আমি কাঁপা কাঁপা হাতে জ্যাকেটটা নিলাম, তারপর উঠে দাঁড়ালাম। লোকটা এতক্ষণে হাঁটা ধরেছে, আমি পা ফেলতে গিয়েও পারছি না, খুব ব্যথা পাচ্ছি। তারপরও কষ্ট করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছি লোকটার পিছে পিছে। লোকটা বাইকে উঠে বারবার গিয়ার দিচ্ছে, প্রতিটা গিয়ারে যেন আমার বুকের ভিতর কম্পন শুরু করেছে। যথাযথ নিজেকে সামলিয়ে এগিয়ে গেলাম বাইকের কাছে। তখনই লোকটা নিচের থেকে বলে উঠল, বাইকে উঠে বসুন, ভয় নেই। লোকটার কথা শুনে মাথা নেড়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম। লোকটাকে ভরসা করা যায়, তাই বাইকে উঠে বসি। বাইক চলতে শুরু করলো। বাইকটা যেতে যেতে রাস্তার পাশ দিয়ে একটা সরু পথ গেছে। লোকটা আমাকে নিয়ে ওইখান দিয়ে যেতে শুরু করলো। আমার একটু ভয় হচ্ছে, অচেনা অজানা একটা ছেলের সাথে আসলাম, আবার কিছুক্ষণ আগের কথা ভেবে ভরসাও হচ্ছে লোকটার উপর। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে বাইকটা একটা ধাবায় এসে থামে। আমি বাইক থেকে নেমে দাঁড়াই। চোখে মুখে হাজারো প্রশ্ন, কোথায় নিয়ে আসলো আমাকে, কিন্তু কিছু বলতেও পারছি না ছেলেটাকে। ছেলেটা আমাকে ইশারা দিয়ে তার সাথে যেতে বলল। ভয়ে ভয়ে লোকটার পিছনে যেতে লাগি। লোকটা কাশবনের ঘরের মধ্যে প্রবেশ করে। আমি থমকে দাঁড়াই লোকটার পিছনে না গিয়ে। এবার আমার একটু ভয় হচ্ছে, তাকে এতটা ভরসা করা হয়তো আমার উচিত হয়নি। কি করব ভেবে পাচ্ছি না। লোকটা পিছে তাকিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার দিকে তাকিয়ে বলল,